আসসালামু আলাইকুম। আজকে আমরা সসীম ধারার সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আমি তোমাদের জন্য একটি বোর্ড প্রশ্ন আগে থেকেই লিখে রাখছি। দেখো প্রশ্নে কি বলা হয়েছে, একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ দেয়া আছে 1/√3 এবং অষ্টম পদ দেয়া আছে 1/27 এবং অপর একটি সমান্তর ধারার প্রথম 10 পদের সমষ্টি 155 দেয়া আছে এবং 20 পদের সমষ্টি দেয়া আছে 610। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট 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 ধারাটির কোন পদ 383। এখানে দেখো ওইটা যদি হয় প্রথম পদ, ওইটা দ্বিতীয়, ওইটা তৃতীয় পদ, এটা হলো আমার চতুর্থ পদ, এভাবে চলতেছে। তারা বলছে যে ধারাটির কোন পদ 383। প্রথমত আমাদের একটু যাচাই করতে হবে যে এটি কোন ধরনের ধারা। সসীম ধারা, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমত আমাদের দেখতে হবে এটি সমান্তর ধারা কিনা। যদি আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে দেই, তাহলে 8 থেকে যদি 5 বিয়োগ করে দেই তাহলে কত থাকবে 3। 11 থেকে যদি 8 বিয়োগ করে দেই, অর্থাৎ তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয় পদ বিয়োগ করে দেই তাহলেও 3 পাবো। আবার চতুর্থ পদ থেকেও যদি তৃতীয় পদ বিয়োগ করে দেই তাহলেও 3 পাবো। অর্থাৎ প্রতি ক্ষেত্রে পার্থক্যটা সমান আসতেছে, তার মানে সাধারণ অন্তরটা সমান, তাই আমরা বলবো এটি সমান্তর ধারা। রাইট? আমরা গত ক্লাসেই এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং বইয়ের অঙ্কগুলো সমাধান করে দিয়েছি তোমাদেরকে। তাহলে দেখো ক নাম্বার কিভাবে করব। প্রদত্ত দ্বারা 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট 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 তারা বলছে যে ধারাটির কোন পদ 383। প্রথমত আমাদের লিখতে হবে ধারাটির প্রথম পদ। প্রথম পদ কে আমরা এ দ্বারা প্রকাশ করি, a ইকুয়াল টু 5। প্রথম পদ a ইকুয়াল টু কত 5। যেহেতু সমান্তর দ্বারা তাহলে লিখব ধারাটির সাধারণ অন্তর। যদি গুণোত্তর দ্বারা হতো তাহলে আমরা লিখতাম সাধারণ অনুপাত। রাইট? তাহলে d ইকুয়াল টু দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। 8 থেকে যদি 5 মাইনাস করে দেই তাহলে কত থাকবে 3। তাহলে আমরা সাধারণ অন্তর পেয়ে গেলাম। এখন তারা বলছে যে ধারাটির কোন পদ 383। তার মানে এভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এভাবে যদি গণনা করতে থাকি কত নম্বর পদে গিয়ে 383 পাবো। তাহলে ধরে নিতে পারি, মনে করি ধারাটির n-তম পদ। n-তম পদ, n-তম পদ ধরে নিলাম 383। রাইট? তাহলে আমরা সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদের সূত্র শিখে আসছি। সূত্রটা কি ছিল? সমান্তর ধারার ক্ষেত্রে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু আমরা লিখতে পারি 383। তাহলে এখানে দেখো তো a এর মান কত আছে 5 প্লাস n এর মান আমাদের বের করতে হবে n মাইনাস 1, d এর মান কত 3। 383 যেভাবে আছে ওইভাবে লিখলাম। তাহলে বা n মাইনাস 1 ইন্টু 3, 383, ওইখানে আছে 5 প্লাস মাইনাস ডান সাইডে গেলে 5, n মাইনাস 1 ইন্টু 3 ইকুয়াল টু 383 থেকে যদি 5 বিয়োগ করে দিই
378। তাহলে দেখো n-1 এর সাথে 3 গুণ আকারে আছে, n-1 যেভাবে আছে ওইভাবে লিখলাম, গুণ আকারে আছে যেহেতু ডান সাইডে গেলে ভাগ হয়ে যাবে। n-1 378 ডিভাইডেড বাই 3 কত আসবে? 126। n-1 আছে, n ইকুয়াল টু লিখতে পারি 126 যোগ 1, রাইট? ওইটা মাইনাস আছে, ডান সাইডে গেলে প্লাস হয়ে যাবে। n ইকুয়াল টু 127। তাহলে কততম পদ? তারা বলছে যে ধারাটির কোন পদ 383। তাহলে আমরা বের করে নিলাম 127তম পদ 383। তার মানে এভাবে যদি আমরা গণনা করতে থাকি 1, 2 নম্বর পদ, 3 নম্বর পদ, 4 নম্বর পদ, 5 নম্বর পদ, এভাবে 127 নম্বর পদে গিয়ে 383 পাবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে চলো এখন খ নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। খ নম্বরে কি বলা হয়েছে দেখো তো, খ নম্বরে কি বলা হয়েছে? খ নম্বরে বলা হয়েছে গুণোত্তর দ্বারাটি নির্ণয় করো। উদ্দীপকে দেখো একটা গুণোত্তর দ্বারার তৃতীয় পদ দেয়া আছে এবং অষ্টম পদ দেয়া আছে 1/27। তারা বলছে যে গুণোত্তর দ্বারাটি নির্ণয় করো। তাহলে আমরা কি লিখবো? উদ্দীপকে খেয়াল করো তো গুণোত্তর দ্বারাটির প্রথম পদ দেয়া আছে কিনা। যেহেতু গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত দেয়া আছে কিনা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদ এবং সাধারণ অনুপাত দেয়া নেই। তাহলে আমাদের ধরে নিতে হবে, মনে করি গুণোত্তর দ্বারার প্রথম পদকে আমরা ধরে নিলাম এ। সাধারণ অনুপাতকে আমরা ধরে নিব আর। একটু খেয়াল করো তো, গুণোত্তর দ্বারার তৃতীয় পদ দেয়া আছে, তাহলে আমরা গুণোত্তর দ্বারার ক্ষেত্রে n তম পদের সূত্র শিখে আসছি, এ আর n-1। তৃতীয় পদের ক্ষেত্রে শুধুমাত্র n এর জায়গায় 3 বসাবো। সুতরাং গুণোত্তর দ্বারার তৃতীয় পদ উদ্দীপকে দেয়া আছে, তৃতীয় পদ কত দেয়া আছে? 1/√3, রাইট? তাহলে দেখো তো ওইখানে তৃতীয় পদ n তম পদের সূত্র শিখে আসছে এ আর n-1। তাহলে n এর জায়গায় শুধুমাত্র 3 বসাবো, যেহেতু তৃতীয় পদ, বা এ আর 3-1 ইকুয়াল টু 1/√3। তাহলে এখানে খেয়াল করো তো, এ আর 3 থেকে যদি 1 বিয়োগ করে দেয় তাহলে 2, 1/√3। ওইখানে দেখো তো আর কিছু করা যাবে কিনা। তাহলে আর কিছু করা যাবে না, তাহলে এখানেই 1 নং সমীকরণ লিখে রাখলাম, এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এবং তারা কি বলছে খেয়াল করো তো, এবং অষ্টম পদ 1/27। তাহলে অষ্টম পদ 1/27, n তম পদের সূত্র কি? এইটা এ আর টু দি পাওয়ার n-1। অষ্টম পদের ক্ষেত্রে হবে এ আর টু দি পাওয়ার 8-1, 1/27 যেভাবে আছে ওইভাবে লিখলাম। এ আর টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 1/27, রাইট? তাহলে ওইটাকে
আমরা ধরে নেই 2 নম্বর সমীকরণ। প্রথমটাকে ধরে নিলাম 1 নম্বর সমীকরণ এবং দ্বিতীয়টাকে ধরে নিলাম 2 নম্বর সমীকরণ। যেহেতু দুইটা সমীকরণই গুণোত্তর দ্বারা, তাহলে আমরা ভাগ করে দুইটা সমীকরণ থেকে এ এবং আর এর মান বের করে নিব। যদি সমান্তর দ্বারার সমীকরণ দুইটাই হতো, তাহলে আমরা যোগ অথবা বিয়োগ করার মাধ্যমে সমীকরণ থেকে এ এবং ডি এর মান বের করে নিতাম। এটা যেহেতু গুণোত্তর দ্বারা, তাহলে ভাগ করে এ এবং আর এর মান বের করে নিব। আশা করি সবাই বিষয়টি ক্লিয়ার। তাহলে দেখো 2 নং সমীকরণ কে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। 2 নং সমীকরণটা এমন ছিল, এ আর টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 1/27। 1 নং সমীকরণ কি ছিল, এ আর স্কোয়ার ইকুয়াল টু 1/√3। তাহলে এখানে খেয়াল করো তো, নিচে আছে এ, উপরে এ, কাটা যাবে। আর যদি কমন নেই, উপর থেকে 7 থাকবে পাওয়ার, নিচে থাকবে 2, 7 - 2। আর যদি কমন নেই, তাহলে উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, যেহেতু ভাগ আকারে আছে, ওইখানে লিখলাম 1/27 ইন্টু, যদি আমরা গুণ চিহ্ন দিয়ে দেই, তাহলে √3 নিচের সংখ্যা উপরে যাবে এবং উপরের সংখ্যা আছে 1 নিচে আসবে। তাহলে এখানে খেয়াল করো তো, 7 থেকে যদি 2 বিয়োগ করে দেয়, তাহলে 5 √3 /27 r টু দি পাওয়ার 5। এখন একটা জিনিস খেয়াল করো তো, উপরে √3 আছে, নিচে আমরা লিখতে পারি √3 ইন্টু √3 ইন্টু 9 লিখে দিতে পারি। কারণ আমরা জানি দুইটা √3 যদি গুণ করে দেই, তাহলে একটা ইনটেক 3 আসবে। দুইটা √2 যদি গুণ করে দেই, তাহলে ইনটেক আমার 2 আসবে, রাইট? এখানে দেখো, দুইটা √3 গুণ করে দিলে 3 ইন্টু 9, তাহলে 27, উপরে আছে √3। ওই এভাবে ব্যঙ্গে দেওয়ার কারণটাই হলো, উপরে আছে √3, নিচে √3 আমি বাদ দিয়ে দিতে পারবো। r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, উপরে থাকবে আমার 1, নিচে থাকবে 9√3। এখন একটু খেয়াল করো তো, r টু দি পাওয়ার 5, ওইখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে পাওয়ার 5 দিলে 1/9√3 এর মানটা আসে। তাহলে খেয়াল করো তো, 1/√3 টু দি পাওয়ার 5 যদি আমরা দিয়ে দেই, তাহলে 1/9√3 যে মানটা আসবে, ওই মানটাই আসবে। 1/9√3 কত আসে? 0.064। 1/√3 টু দি পাওয়ার 5, 0.064। তার মানে এইটা যেই কথা, এইটা একই কথা। আর এর উপরে পাওয়ার 5 আছে বাম সাইডে, ডান সাইডেও 1/√3 এর উপরে পাওয়ার 5 আছে। তাহলে আমরা পাওয়ারটা বাদ দিয়ে দিতে পারি, শুধুমাত্র লিখতে পারি r ইকুয়াল টু 1/√3। এটা হলো আমাদের r এর মান। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছো। এখন যদি আমরা r এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেই, তাহলে আমরা কিসের মান পেয়ে যাব? a এর মান পেয়ে যাব। r এর মান 1 নং সমীকরণে বসাই, ছিল a r স্কোয়ার ইকুয়াল টু 1/√3। এর মান আমাদের বের করে নিতে হবে, এ যেইভাবে আছে ওইভাবে থাকবে।
1/√3, আর এর জায়গায় বসালাম, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, 1/√3। তাহলে এখানে খেয়াল করো তো, এ যেভাবে আছে ওইভাবে 1 এর উপর স্কোয়ার দিলে 1 নিতে হবে, √3 এর উপর স্কোয়ার দিলে 3 আসবে, স্কোয়ার এবং রুটে কাট হয়ে যাবে 1/√3। তাহলে এখানে খেয়াল করো তো, a ইকুয়াল টু লিখতে পারি 1/√3 যেভাবে আছে ওইভাবে, ওইখানে যদি গুণ চিহ্ন দিয়ে দেই ডান সাইডে, তাহলে ওই 3 যাবে উপরে, 1 আসবে নিচে। a ইকুয়াল টু 3/√3, a ইকুয়াল টু আমরা জানি দুইটা √3 মিলে হয় একটা 3, উপরে লিখতে পারে 3 এর পরিবর্তে দুইটা √3, নিচে লিখতে পারে √3 যেভাবে আছে ওইভাবে, উপরে নিচে যদি কাটা দিয়ে দিই তাহলে a ইকুয়াল টু শুধুমাত্র √3 থাকবে, ওইটা আমাদের a এর মান। তারা প্রশ্নে কি বলে দিয়েছিল, গুণোত্তর ধারাটি নির্ণয় করো। a এর মান পেয়ে গেলাম এবং r এর মান পেয়ে গেলাম। a মানে হলো আমাদের প্রথম পদ, তার মানে প্রথম পদ পেয়ে গেছি, দ্বিতীয় পদ বের করে নিতে হবে। দ্বিতীয় পদ আমরা জানি n-তম পদের সূত্র, গুণোত্তর ধারাটিতে a r n-1, রাইট? তাহলে সুতরাং দ্বিতীয় পদ a r 2 - 1, এর মান কত বের করেছি, √3 ইন্টু r এর মান কত, r এর মান আমরা বের করে আসছি 1/√3, উপরে থাকবে পাওয়ার 1 করলে সেমই থাকবে, √3 ইন্টু 1/√3, উপরে নিচে কাটা যাবে, তাহলে শুধুমাত্র 1 থাকবে, ওইটা হলো আমাদের দ্বিতীয় পদ। তৃতীয় পদ আমাদের প্রশ্নেই বলে দেওয়া আছে 1/√3, তাহলে তৃতীয় পদ বের করার কোনো প্রয়োজন নেই। সুতরাং চতুর্থ পদ a r টু দি পাওয়ার 4 - 1, কারণ চতুর্থ পদ এর জন্য আমরা 4 - 1 করে দিয়েছি। এর মান কত, √3, রাইট? 1/√3, আর এর মান 4 থেকে যদি 1 বিয়োগ করে দেয় তাহলে কত থাকবে, 3। এখানে √3 যেভাবে সেইভাবে লিখলাম, 1 এর উপর পাওয়ার 3 যেই কথা, 1 একই কথা, মানে 1 এর যেভাবে আছে এইভাবে থাকবে। ক্যালকুলেটরে তোমরা যাচাই করে নিতে পারো, 1 এর উপরে যতই পাওয়ার দেই না কেন 1ই থাকবে, 1। √3 কিউব ফলে আমরা লিখতে পারি 3টা √3, তার মানে 2টা √3 মিলে হয় একটা 3, আর একটা √3, 3√3 লিখতে পারি। এখানে আছে √3, এখানে আছে √3, তাহলে কত থাকবে, 1/3। আমরা লিখে দিতে পারি, সুতরাং গুণোত্তর দ্বারা √3 প্লাস দ্বিতীয় পদ পেয়েছিলাম 1, তৃতীয় পদ আমাদের প্রশ্নেই দেওয়া আছে 1/√3, চতুর্থ পদ আমরা বের করে নিয়েছি 1/3 প্লাস ডট ডট ডট, ওইটা প্লাসের মান বের হয়েছে, ওইটা প্লাসের মান বের হয়েছে, এর জন্য আমরা প্লাস প্লাস দিয়ে দিলাম। যদি ওইটা মাইনাসের মান বের হতো তাহলে আমরা মাইনাস সামনে বসিয়ে দিতাম, প্লাস অথবা মাইনাস দিয়ে ধারাবাহিকভাবে লিখলে আমরা দ্বারা পাই, তাই আমি এভাবে লিখলাম। 3 থেকে 4টা পদ বের করে নিলেই হয়ে যাবে। ইচ্ছা করলে তোমরা পঞ্চম পদও বের করে নিতে পারো, এতটুকুই রাখলেই হবে আনসার। তাহলে এখন চলো গ নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। গ নম্বরে কি বলা হয়েছে দেখো তো, সমান্তর দ্বারাটির 30তম পদ নির্ণয় করো। প্রশ্নে উল্লেখ করা আছে, অপর একটি সমান্তর দ্বারার 10তম পদের সমষ্টি, মানে 10 পদের সমষ্টি দেওয়া আছে 155, এবং প্রথম 20 পদের সমষ্টি দেওয়া আছে 610। তাহলে গ নম্বর প্রশ্নে বলছে সমান্তর দ্বারাটির 30তম পদ নির্ণয় করো।
একটু লক্ষ্য করলে তোমরা দেখবা যে এখানে সমান্তর দ্বারাটির প্রথম পদ এবং সাধারণ অন্তর দেয়া নেই। প্রথমত আমাদের টার্গেট রাখতে হবে প্রথম পদ এবং সাধারণ অনুপাতটা বের করার জন্য। তাহলে লিখো মনে করি সমান্তর দ্বারাটির প্রথম পদকে আমরা ধরে নিলাম এ, যেহেতু দেয়া নেই সাধারণ, যেহেতু সমান্তর দ্বারা তাহলে ধরে নিলাম সাধারণ অন্তর, ইকুয়াল টু ডি। আমরা জানি সমান্তর দ্বারাকে দিয়ে n সংখ্যক পদের সমষ্টি অথবা n পদের সমষ্টি হলো Sn equal to n by 2 2a plus n minus 1 into d। তাহলে সমান্তর দ্বারার প্রথম 10 পদের সমষ্টি, সমান্তর দ্বারা প্রথম 10 পদের সমষ্টি, শুধু n এর জায়গায় আমরা 10 বসাবো। সমষ্টি ইকুয়াল টু আমরা লিখতে পারি, তারা বলে দিয়েছে 10 পদের সমষ্টি 155। আমরা ওইদিকে লিখতে পারি, বা 10 পদের সমষ্টির সূত্র শুধু n এর জায়গায় 10 বসাবো। 10 ডিভাইডেড বাই 2 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি 155 যেভাবে আছে ওইভাবে, বা ওইখানে যদি কাটা দেই তাহলে উপরে যাবে 5 2a প্লাস 9d ইকুয়াল টু 155। তাহলে এখানে দেখো 5 গুণ আকারে আছে, 2a প্লাস 9d যেভাবে আছে লিখলাম, 155 ডিভাইডেড বাই 5, গুণ থাকলে ভাগ হবে ডান সাইডে আসলে। তাহলে দেখো তো 2a প্লাস 9d ইকুয়াল টু 155 ডিভাইডেড বাই 5 যদি করি কত আসে, 31। ওইটাকে ধরে নিলাম 1 নম্বর সমীকরণ। এবং তারা কি বলছে, প্রথম 20 পদের সমষ্টি 610। তাহলে প্রথম 20 পদের সমষ্টি 610, n এর জায়গায় শুধুমাত্র 20 বসাবো। 20 ডিভাইডেড বাই 2 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 610। তাহলে এখানে খেয়াল করে তো উপরে থাকবে 10, যদি কাটা দিয়ে দেই 2a প্লাস 19d ইকুয়াল টু 610 যেভাবে আছে ওইভাবে থাকবে। ওইখান থেকে 20 থেকে যদি এর বিয়োগ করে দেই তাহলে তো 19, 2a প্লাস 19d ইকুয়াল টু 610 ডিভাইডেড বাই 10, কারণ ওইখানে বাম সাইডে গুণ আকারে আছে, ডান সাইডে গেলে ভাগ, শূন্য শূন্য কাটা যাবে। 2a প্লাস 19d ইকুয়াল টু 61। ওইটাকে ধরে নিলাম 2 নম্বর সমীকরণ। যেহেতু সমান্তর দ্বারা নিয়ে আমরা কাজ করতেছি, তাই সমান্তর দ্বারা দুটির সমীকরণ সমাধান করার ক্ষেত্রে যোগ অথবা বিয়োগ করে আমরা a এবং d এর মান বের করব। তাহলে দেখো 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই। 2 নং সমীকরণ ছিল আমাদের 2a প্লাস 19d, এটা ইকুয়াল টু 61। 1 নং সমীকরণ কি ছিল, উপরে দেখো 1 নং সমীকরণ 2a প্লাস 9d, 2a প্লাস 9d ইকুয়াল টু 31। যদি আমরা বিয়োগ করি তাহলে নিচের সমীকরণের চিহ্ন পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, উপরে প্লাসের 2 মাইনাসের 2 বাদ যাবে। উপরে 19d থেকে 9d যদি বিয়োগ করে দিই তাহলে 10d। 61 থেকে যদি আমি 31 বিয়োগ করে দিই আলটিমেটলি কত থাকে, 30।
ডি ইকুয়াল টু লিখে দিতে পারি 30 ডিভাইডেড বাই 10, শূন্য শূন্য কাটা দিয়ে দিতে পারি। সুতরাং ডি এর মান কত বের হবে 3। এখন আমরা ডি এর মান যেহেতু পেয়ে গেছি, ডি এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে এর মান পেয়ে যাব। ডি এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটা কি ছিল? 2a প্লাস 9d ইকুয়াল টু 31, রাইট? ডি এর মান আমরা 1 নং সমীকরণে বসাই। 2a প্লাস 9 ইন্টু ডি এর জায়গায় 3 ইকুয়াল টু 31 যেভাবে আছে ওইভাবে। 2a প্লাস 3 ইন্টু 9 যদি করে দিই, যোগ বিয়োগ গুণ ভাগ যদি একসাথে থাকে তাহলে আগে আমাদের গুণ এবং ভাগের কাজ করে নিতে হবে। 9 ইন্টু 3 যদি করি 27, ডান সাইডে হবে 31। 2a ইকুয়াল টু 31 মাইনাস 27, ওইখানে আছে প্লাস, ডান সাইডে গেলে মাইনাস। 2a ইকুয়াল টু 4, a ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 2, গুণ আকারে আছে এর সাথে 2, অপোজিট সাইডে গেলে ভাগ আকারে হবে, উপরে থাকবে 2। সুতরাং a ইকুয়াল টু 2, এর মান পেয়ে গেলাম এবং ডি এর মান পেয়ে গেলাম। তাহলে তারা বলছে যে সমান্তর দ্বারাটির 30তম পদ নির্ণয় করো। তাহলে আমরা ইজিলি 30তম পদ নির্ণয় করতে পারবো। আমরা nতম পদের সূত্র কি শিখে আসছি? nতম পদের সূত্র ছিল সমান্তর দ্বারার ক্ষেত্রে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে লিখো সমান্তর দ্বারার 30তম পদ। n এর জায়গায় শুধুমাত্র 30 বসালাম। এর মান বের করে আসছে 2, 30 থেকে যদি 1 বিয়োগ করে দেয় তাহলে 29 ইন্টু ডি এর মান বের করে আসছে 3। তাহলে দেখো 2 প্লাস 29 ইন্টু 3 যদি গুণ করে দেই, আগে গুণের কাজ করে নিতে হবে। 87, তাহলে 87 প্লাস 2 যদি করি তাহলে 89, এটাই হবে 30তম পদ। এটাই আনসার। আশা করি সবাই ক্লাসটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।